আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে শনিবার ১৪ই মার্চ ২০২৬ আমরা পড়ছি প্রথম আলো। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা। তো আপনারা জানেন যে আমাদের যে অর্থনীতি রয়েছে সেটির একটি গুরুত্বপূর্ণ অংশ আসে হচ্ছে আপনার যে মধ্যপ্রাচ্যে যে শ্রমশক্তি আমরা রপ্তানি করে থাকি এবং তারা যে রেমিটেন্স হচ্ছে পাঠিয়ে থাকে সেটি কিন্তু আমাদের অর্থনীতিতে একটি সরাসরি একটা কন্ট্রিবিউশন হচ্ছে রাখছে। তো এখন দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যার ফলে এই যে শ্রমশক্তির যে রপ্তানির ব্যাপারটা, প্রবাসীদের যাওয়ার যে বিষয়টা সেটি অনিশ্চিত হয়ে পড়েছে। গত বছর মার্চে হচ্ছে আপনার 10 দিনে বিদেশ যেতে ছাড়পত্র নিয়েছিল 46,000 এবং সেই সংখ্যাটা এখন প্রায় হচ্ছে অর্ধেকে নেমে গেছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে আপনার পরোক্ষভাবে হচ্ছে রেমিটেন্স একটা বড় হচ্ছে ধাক্কা হচ্ছে দিবে। তো এই বিষয়টা আর কি এখানে তুলে ধরা হচ্ছে। তো দেখেন যে রাষ্ট্রতে হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে শ্রমশক্তি রপ্তানি করে থাকি বা কর্মী পাঠিয়ে থাকি, সেটি হচ্ছে আপনার সৌদি আরব। তো এই নামটা মনে রাখতে পারেন। এরপর লক্ষ্য করেন যে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 ক্রু নিহত। তো যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তার নাম হচ্ছে KC-135। এই নামটা আপনারা মনে রাখবেন। KC-135 এ যুদ্ধযান হচ্ছে আপনার বিধ্বস্ত হয়েছে। তো আপনারা দেখেন যে এখন পর্যন্ত যে আপনার ইরান, ইসরায়েল, আমেরিকান যে যুদ্ধ চলছে তার ফলে কিন্তু আমেরিকার হচ্ছে 13 জন সেনা হচ্ছে আপনার নিহত হয়েছে। তারপর দেখেন আরেকটা বিষয় উঠে এসেছে, রাশিয়ার তেল বিক্রির নিষেধাজ্ঞা 30 দিনের জন্য হচ্ছে স্থগিত। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তো আপনারা জানেন যে স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে হচ্ছে আপনার পৃথিবীর তেল বাণিজ্যের 1/5 হয়ে থাকে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রুটটা বা এই চ্যানেলটা এখন হচ্ছে আপনার জাহাজ চলাচলে হচ্ছে বিঘ্ন ঘটছে। তো পৃথিবীর যে রাষ্ট্রগুলো হচ্ছে আপনার এই যে জ্বালানির উপর হচ্ছে নির্ভর করে, তাদের কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের হচ্ছে আমরা পরিবর্তন দেখতে পাবো। এবং এই বিষয়টাকে, এই চাপটাকে হচ্ছে যেন ট্যাকেল দেওয়া যায়, সেজন্য হচ্ছে আমেরিকা কী করেছে, আপনার রাশিয়ান যে ওয়েল আছে সেটির উপর যে নিষেধাজ্ঞা তারা দিয়েছিল ইউক্রেন যুদ্ধের পর থেকে, সেটি কিছুটা হচ্ছে আপনার 1 মাসের জন্য শিথিল করেছে। এরপর লক্ষ্য করেন যে আমাদের যে জাতীয় সংসদ বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংসদ, তার অধিবেশন হচ্ছে 12ই মার্চ। এই দিনটা আপনারা জানেন এবং প্রথম অধিবেশন হচ্ছে একজন স্পিকার হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার হয়েছেন হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এবং স্পিকারের দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন যে সংসদ পরিচালনায় আমার ভূমিকা হচ্ছে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ। তো বিষয়টা হচ্ছে অনেক ভালো ব্যাপার। যাই হোক দেখেন, জুনের মধ্যে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে এবং রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ রয়েছে তার সক্ষমতা হচ্ছে 1200 মেগাওয়াট। আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি কোন সংস্থার হচ্ছে আমরা সহায়তার মাধ্যমে হচ্ছে আমরা নির্মাণ করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি। তো অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আপনার শেষ সময়ে এসে খুব তাড়াহুড়ো করে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং এই বিষয়টা বেশ বিতর্কের জন্ম দিচ্ছে। তো এই চুক্তির ব্যাপারে একটু বলছি যে চুক্তির ফলে কী হবে, আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বাজার রয়েছে সেখানে 90% শুল্ক হচ্ছে আমরা পণ্য রপ্তানি করতে পারবো। কিন্তু এর বিপরীতে হচ্ছে আমাদেরকে অনেক কিছুতে হচ্ছে ছাড় দিতে হবে। প্রথমত, আমরা যে পোশাক হচ্ছে তৈরি করে থাকি, এই পোশাক শিল্পের কাঁচামাল হচ্ছে তাদের থেকে ক্রয় করতে হবে এবং তারা আমাদেরকে একটা বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে। তারা বলেছে যে আমাদেরকে তাদের থেকে প্রতি বছর প্রায় হচ্ছে আপনার $21.5 বিলিয়ন কেনাকাটা করতে হবে এবং যার মধ্যে রয়েছে আপনার $3 বিলিয়ন বোয়িং বিমান, $15 বিলিয়ন হচ্ছে এলএনজি, $1.75 বিলিয়ন হচ্ছে গম। এবং এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু হচ্ছে আঞ্চলিক বাজার থেকে তারা অনেক চড়া দামে আমাদের কাছে বিক্রি করবে। তারপর হচ্ছে তাদের প্রায় 4,000 পণ্য হচ্ছে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে আমাদের বাজারে এবং এর ফলে কিন্তু আমাদের যে কাস্টমার রয়েছে প্রায় 1,327 কোটি টাকার হচ্ছে রাজস্ব হারাবে। তো এই বিষয়টা আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের দৃষ্টিতে পড়েছে এবং তারা বলছে অবশ্যই চুক্তি পুনর্বিবেচনা করতে হবে, চুক্তির সঙ্গে যুক্তদের বিচারের আওতায় আনতে হবে। অভিমত বিশ্লেষণ কলামে একটা বিষয় এসেছে যে ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু কি পাকিস্তান। তো আপনারা জানেন যে ইসরায়েলের সাথে হচ্ছে আপনার ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক রয়েছে। ইন্ডিয়া কয়েকদিন পরে পরে দেখবেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আপনার ইসরায়েলে ভ্রমণ করছে। তো রিসেন্টলি তিনি ইসরায়েলের যে পার্লামেন্ট বা নেসেট, সেখানে হচ্ছে আপনার বলেছে যে আমরা হচ্ছি মাতা আর তোমরা হলো পিতা।
এই যে ব্যাপারটা, এটাকে আবার হচ্ছে আমাদের যিনি হচ্ছে লেখক, তিনি বলেছেন যে এই জায়গায় হয়তো আপনার হিন্দুত্ববাদের সাথে জায়নবাদের মিল। যাই হোক, বিষয়টা আপনাদেরকে জানতে হবে না। আপনাদের জানতে হবে যে বিশ্বজুড়ে প্রায় হচ্ছে 9টি দেশে পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। এটা একটু মনে রাখবেন। তারপর মতামত অংশে একটি বিষয় দেখেন যে ফ্যামিলি কার্ড হচ্ছে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকতে হবে। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে, আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের মেইন পারপাস হচ্ছে নারীর ক্ষমতায়ন, সেটিকে হচ্ছে আপনার বৃদ্ধি করা। তো এখন এই যে ব্যাপারটা, এটা যদি হচ্ছে আপনার রাজনৈতিক প্রভাব যুক্ত হয়ে যায়, তো প্রান্তিক অঞ্চলে যে নারীরা এই ফ্যামিলি কার্ড হচ্ছে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে কিন্তু আপনার বায়াসনেস চলে আসবে এবং ফ্যামিলি কার্ডের যে উদ্দেশ্য, সেটি কিন্তু আলটিমেটলি ব্যাহত হবে। এই জন্য এটাকে আপনার রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখতে হবে। তারপর দেখেন যে সংসদে আওয়ামী রাষ্ট্রপতির বিএনপি বয়ান। তো শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে আপনার ইলেক্ট করেছিল যে তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট রয়েছে তারা। তো এখন যেটা হয়েছে, এই রাষ্ট্রপতি হচ্ছে তাদেরকে আবার ফ্যাসিস্ট এবং হচ্ছে আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন বলেছে। এই যে ব্যাপারটা, এটা অনেক বেশি হচ্ছে হাস্যরসের সৃষ্টি করছে এবং এই ব্যাপারটা একটু এখানে এক্সপ্লেন করা হচ্ছে যে আসলে বিষয়টা কী। দেখেন, সোহরাব হোসেন বলছে যে সংবিধানের 73-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী আপনার হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে আপনার এই যে প্রথম অধিবেশনে আপনার ভাষণ দেওয়ার একটা নিয়ম রয়েছে এবং এখানে তিনি নিজের কোনো বক্তব্য দেন না। তিনি মূলত ক্ষমতাসীন যে দল রয়েছে তারা যে চিরকুট দিয়ে থাকে সেটি হচ্ছে পড়ে থাকেন। এরপর লক্ষ্য করেন, যুদ্ধে না জড়িয়ে চড়া মূল্য দিতে হবে হচ্ছে ইউরোপকে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এখন ইউরোপ কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের হচ্ছে একটা বড় হচ্ছে অংশ। কিভাবে? এই যে ন্যাটোর মাধ্যমে। তো এখন ইউরোপকে কিন্তু দেখা যাচ্ছে না হচ্ছে আপনার ইরানের কোনো অংশ হচ্ছে হামলা করতে। তার মানে হচ্ছে ইউরোপ এখনও সরাসরি কোনো যুদ্ধে জড়ায়নি। যদিও সরাসরি লড়ছে না, কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধের পরিণতি থেকে তাদের যে মুক্তি, সেটি কিন্তু তারা হচ্ছে পাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, ইউরোপে বিভিন্ন রকম কান্ট্রি রয়েছে। টার্কির একরকম হচ্ছে আপনার আইডিওলজি, তারপর হচ্ছে আপনার স্পেনের একরকম আইডিওলজি। এই ব্যাপারগুলো হচ্ছে একটা বিভাজন সৃষ্টি করতে পারে। আরেকটা বিষয়, এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে এটাই চায়। ইউরোপের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি রয়টার্সকে বলেছেন যে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইউরোপ যেন বিভক্ত হয়ে পড়ে। তো এটাই বলছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস গতকাল বলছেন যে ইউরোপকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। তারপর দেখেন যে নিরঙ্কুশ জয় পেল বালেন্দ্র দল। এই বালেন্দ্র হচ্ছে আপনার ওই যে আপনার নেপালে যে জেনজি বিপ্লব হয়েছে তাই তরুণদের হচ্ছে প্রতিনিধিত্ব করে এবং তার দল হচ্ছে নেপালের যে নির্বাচন সেখানে খুব ভালোভাবে হচ্ছে জয়লাভ করেছে। 1 এপ্রিল থেকে শুরু হতে পারে আর্টেমিস 2 চন্দ্র অভিযান এবং এই যে আর্টেমিস 2 এর ফলে কী হবে, মানুষের যে চাঁদে যাওয়ার যে লক্ষ্য সেটি পূরণ হতে যাচ্ছে আলটিমেটলি। তো এটা খুব ভালোভাবে মনে রাখবেন। আরেকটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আপনারা জেমস ওয়েব যে টেলিস্কোপ রয়েছে এটি সম্পর্কে একদম সব কিছু পড়ে ফেলবেন। বারবার হচ্ছে পরীক্ষায় এটি থেকে প্রশ্ন আসছে। অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের হচ্ছে আপনার মহাসচিব, তিনি বলছেন যে এটির নাম মনে রাখতে পারেন, লেবাননের মানুষ হচ্ছে যুদ্ধ চায়নি, তাদের টেনে আনা হয়েছে। জাতিসংঘ লেবানন শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবে জাতিসংঘ। তারপর অর্থ বাণিজ্য অংশে একটা বিষয় এসেছে যে তেল সংকটে পরিবহন ব্যয় বাড়ছে। খুব সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আলোচনা করে আজকের পত্রিকা পর্যালোচনা শেষ করব। তো যারা যারা ভিডিওটি দেখছেন একটু লাইক করবেন। তো আপনারা জানেন যে জ্বালানি সংকট সৃষ্টি হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যে ক্রাইসিস, এটি কিন্তু আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এই যে তেল সংকটে হচ্ছে আপনার যানবাহন মালিকরা কী করেছে, যে আপনার যানবাহনের যে যাতায়াত খরচ এটি কিন্তু আলটিমেটলি বৃদ্ধি করেছে এবং বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু আপনার তেল পাওয়া যাচ্ছে না, যার ফলে কিছু যানবাহন কিন্তু আবার যে নির্ধারিত স্থানে কিন্তু যাতায়াতও করতে পারছে না। তো এই ব্যাপারগুলো এখানে উঠে এসেছে। পরিস্থিতি মোকাবেলায় ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কমানো হয়েছে। তো এটি হচ্ছে এখানে বিষয় এবং এই যে ব্যাপারগুলো এগুলো ট্যাকেল দিতে নাকি রেশনিং পদ্ধতি, মানে হচ্ছে আপনার সীমিত ব্যবহার, এই ব্যাপারটা অনেক কাজে দেয়, সেটির হচ্ছে গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। তো অর্থনীতিতে বলছেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় রেশনিং পদ্ধতি ইতিবাচক। তারপরে আপনার এটি নির্মাণ খাতে একটা বড় প্রভাব রেখেছে। রডের দাম বাড়ছে প্রায় 90,000 থেকে এখন 94,000। তারপর রড সরবরাহ করতে খরচ বেশি পড়ছে, এই ব্যাপারগুলো এখানে উঠে এসেছে। এরপর লক্ষ্য করুন, তারপর দেখেন যে দেশে অপরিশোধিত তেলের হচ্ছে মজুদ কত।
চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি এটা হচ্ছে দেশের একমাত্র কিন্তু হচ্ছে আপনার সরকারি তেল শোধনাগার। এটা একটু মনে রাখবেন খুব ভালোভাবে। তো ওখানে যে পরিমাণ মজুদ রয়েছে 1 লাখ টন অপরিশোধিত তেল, এ দিয়ে আরও 20-22 দিন চলা যাবে, এই বিষয়টি এখানে উঠে এসেছে। তো আমরা হচ্ছে 80% পরিশোধিত তেলই হচ্ছে আপনার আমদানির উপর নির্ভরশীল, এবং এই তেল কিন্তু আপনার সৌদি আরব এবং আরব আমিরাত এই অঞ্চলগুলো থেকে এসে থাকে, যেটা আমাদের একটা বড় সংকট তৈরি করতে পারে। এজন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের একটা জ্বালানির বিকল্প বাজার খুঁজতে হবে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।